আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের আরেকটি অংশ নিয়ে আজকে আলোচনা করব। আমি এই অধ্যায়ের এর আগে দুইটি ভিডিও আপলোড করেছি, যেখানে প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধন কত প্রকার ও কি কি, এবং আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়। দ্বিতীয় ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়। আজকে আমি তোমাদেরকে দেখাবো সমযোজী বন্ধনের মাধ্যমে কিভাবে মৌলিক অণু গঠিত হয়। আমরা প্রথমে জানবো মৌলিক অণুটা আসলে কি জিনিস। মৌলিক কথাটার অর্থ হচ্ছে কোনো একটা বস্তুর নিজস্বতা, কোনো একটা বস্তুর নিজের মধ্যে যে নিজের ধর্মটা বজায় রাখে, এটা হচ্ছে মৌলিকত্ব। আমার মধ্যে যদি আমি থাকি, অন্য কেউ না থাকে, তাহলে এটি হচ্ছে আমার মৌলিকত্ব। কিন্তু যদি আমার ভিতরে অন্য কেউ থাকে, তাহলে আমি আমার মৌলিকত্ব হারিয়ে ফেলেছি। তাহলে মৌলিক কথার মানে হচ্ছে কোনো একটা বস্তুর নিজের ধর্ম তার মধ্যে থাকতে হবে। আর অণু শব্দের অর্থ হচ্ছে যে যার মধ্যে অনেকগুলো পরমাণু লুকিয়ে আছে, অনেকগুলো পরমাণু মিলেই একটি অণু গঠিত হয়। সুতরাং মৌলিক অণু মানে হচ্ছে এমন একটা অণু যার মধ্যে একই ধরনের পরমাণু থাকবে। আমরা এর আগে আয়নিক বন্ধনে এবং সমযোজী বন্ধনে অনেকগুলা যৌগ বা অণুর গঠন তোমাদেরকে দেখিয়েছি। এখন আমি তোমাদেরকে কয়েকটা অণু দেখাবো এবং সেই অণুগুলোকে পর্যবেক্ষণ করে আমরা জানবো কোনটি মৌলিক অণু আর কোনটি মৌলিক অণু না। দেখো, আমি এখানে চারটি যৌগের অণুর সংকেত লিখেছি। তোমরা প্রথমটি জানো, প্রথমটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেখানে সোডিয়াম এবং ক্লোরিন মিলে যৌগ গঠিত হয়। H2O পানি, যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে যৌগ গঠিত হয়। একইভাবে অক্সিজেনের অণু এবং নাইট্রোজেনের অণু। তুমি এই চারটি অণুকে ভালো করে দেখলে বুঝতে পারবা, প্রথম অণুটিতে যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলো হচ্ছে একটি সোডিয়াম এবং একটি ক্লোরিন, দ্বিতীয়টিতে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে গঠিত হয়েছে। তুমি এই অণুগুলো গঠন দেখলে বুঝতে পারবা আমাদের প্রথম যে অণুটি সোডিয়াম ক্লোরাইড, সেখানে দুইটি পরমাণু রয়েছে, একটি সোডিয়াম এবং একটি ক্লোরিন। তো এখানে এই অণুর ভিতরে যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলো কিন্তু আলাদা আলাদা পরমাণু, অর্থাৎ সোডিয়াম এক ধর্মের পরমাণু, ক্লোরিন এক ধর্মের পরমাণু। তাহলে যে অণুর ভিতরে ভিন্ন ধর্মী পদার্থগুলো পাওয়া যায় বা ভিন্ন ধর্মের পরমাণু পাওয়া যায়, সেটিকে মৌলিক অণু বলা যাবে না, তাহলে সেটি হচ্ছে একটা যৌগিক অণু। ঠিক একইভাবে পানির পানির গঠন খেয়াল করলে তুমি বুঝতে পারবা যে পানিতে যে পরমাণুগুলো রয়েছে, দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু। এখানে হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু দুটি আলাদা ধরনের পরমাণু, তাহলে এটিও মৌলিক অণু না। তৃতীয় অণুটি দেখো, এটা অক্সিজেন, অর্থাৎ এখানে অক্সিজেনের দুটি পরমাণু রয়েছে। তাহলে এই অণুটি তোমাদের কাছে কি মনে হচ্ছে, এটা কি মৌলিক অণু নাকি যৌগিক অণু? অবশ্যই মৌলিক অণু, কেননা এখানে পরমাণুগুলো একই মৌলের পরমাণু, দুটি সেম মৌলের অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি করেছে। ঠিক একইভাবে দেখো, নাইট্রোজেন N2 অণুটি কিন্তু দুটি নাইট্রোজেন পরমাণু দ্বারা গঠিত। অর্থাৎ এই চারটি অণুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি শেষের যে দুইটি অণু, এই দুটি হচ্ছে মৌলিক অণু। তাহলে মৌলিক অণু হচ্ছে এমন এক ধরনের অণু যার মধ্যে পরমাণুগুলো একই থাকতে হবে। আমাদের পর্যায় সারণীতে যে 118টি মৌল রয়েছে, এই মৌলগুলো সবাই কিন্তু মৌলিক অণু গঠন করে না। আমাদের পর্যায় সারণীর মধ্যে যে 17 নম্বর গ্রুপে যে হ্যালোজেন গুলো রয়েছে, তোমরা জানো হ্যালোজেন গুলো কি কি। এই হ্যালোজেন মৌলগুলো মৌলিক অণু গঠন করে, এবং আমাদের কয়েকটি মৌলিক গ্যাস রয়েছে যারা মৌলিক অণু গঠন করে। আমাদের হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর মধ্যে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেনিন ইত্যাদি। এগুলো ছাড়া আরো কিছু কিছু মৌলিক গ্যাস রয়েছে যারা মৌলিক অণু গঠন করে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। তো আমি আজকে তোমাদেরকে ধাপে ধাপে এই মৌলিক অণুগুলো কিভাবে গঠিত হয় আমি প্রথমে দেখাবো H2O অণু কিভাবে গঠিত হয়।
তো আজকে শুরুতে আমি তোমাদেরকে দেখাবো H2 অণু কিভাবে গঠিত হয়। তো তোমরা দেখতে পাচ্ছ H2 একটি মৌলিক অণু, কেননা এখানে শুধুমাত্র একই ধরনের হাইড্রোজেন পরমাণু দ্বারা এই অণুটি গঠিত হয়েছে, অর্থাৎ এটি মৌলিক অণু। তো যে কোনো বন্ধন গঠন করার শুরুতে তোমাদেরকে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে যে ওই ওই যৌগটিতে যারা যারা বন্ধন গঠন করছে তাদের ইলেকট্রন বিন্যাস দিতে হয়। তো আমাদের এখানে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুগুলি যৌগ গঠন করতেছে। সুতরাং আমরা এখানে একটি মাত্র মৌল পাচ্ছি এবং সেটা হচ্ছে হাইড্রোজেন। তো আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন এবং এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। অর্থাৎ হাইড্রোজেন এমন একটা পরমাণু যার একটি মাত্র কক্ষপথ এবং সেখানে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। এখন আমরা এর আগে জেনেছি যে কোনো একটা মৌলের যদি একটি মাত্র কক্ষপথ থাকে তাহলে সেই মৌলটি স্থিতিশীল হওয়ার জন্য তার প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকতে হয়, কিন্তু আমাদের হাইড্রোজেনের একটি মাত্র কক্ষপথ রয়েছে এবং সেখানে অনলি একটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ আমাদের হাইড্রোজেন স্থিতিশীল না। এই হাইড্রোজেন স্থিতিশীল হতে গেলে আর কয়টি ইলেকট্রন দরকার? একটি ইলেকট্রন দরকার। এই হাইড্রোজেন পরমাণু আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে এই হাইড্রোজেন পরমাণুর সাথে আরেকটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে। তো আমরা জানি এই হাইড্রোজেন পরমাণুর সাথে যদি আমি আরেকটা হাইড্রোজেন পরমাণু যুক্ত করে দিই তাহলে আরেকটা হাইড্রোজেন পরমাণু আমি দিলাম এবং জানি প্রতিটি হাইড্রোজেন পরমাণুর একটি মাত্র ইলেকট্রন থাকবে। এখন এই হাইড্রোজেন পরমাণু স্থিতিশীল হতে গেলে তার আরেকটি ইলেকট্রন দরকার। ঠিক একইভাবে এই হাইড্রোজেন পরমাণু স্থিতিশীল হতে গেলে তারও একটি ইলেকট্রন দরকার। এই দুইটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে এই যে এর একটি এবং এর একটি এই দুটি ইলেকট্রন শেয়ার করবে। কিভাবে করবে এটা? এই দেখো, এই একটা হাইড্রোজেন পরমাণু যার একটি ইলেকট্রন ছিল, বাম পাশের হাইড্রোজেন পরমাণুটা ডান পাশের হাইড্রোজেন পরমাণুটি তার কাছে আস্তে আস্তে আসবে, এসে এই ডান পাশের হাইড্রোজেনটির সাথে থাকা যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটি এর সাথে শেয়ার করবে। আমরা এর আগে জেনেছি যে এই দুটি ইলেকট্রন শেয়ার করছে, এই শেয়ারকৃত যে ইলেকট্রনগুলা এই হাইড্রোজেনে ব্যবহার করতে পারবে, এই হাইড্রোজেনে ব্যবহার করতে পারবে। তাহলে এখন তুমি দেখো, যদি এই দুটো ইলেকট্রন এই হাইড্রোজেন পরমাণুর ব্যবহার করে তাহলে এই হাইড্রোজেন পরমাণুর বাইরের কক্ষপথে কয়টি ইলেকট্রন হলো? দুটি ইলেকট্রন। এই হাইড্রোজেন পরমাণুর বাইরে কয়টি ইলেকট্রন হলো? দুটি ইলেকট্রন। অর্থাৎ অর্থাৎ দুটি পরমাণু স্থিতিশীলতা অর্জন করেছে। এভাবে দুইটি হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে? H2 অণু গঠন করে। এটাকে তোমাদেরকে আমি আরেকটু ভালো করে দেখাই। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন পরমাণু যার বাইরে একটি মাত্র কক্ষপথ রয়েছে। আমার কাছে এখন এই হাইড্রোজেন মৌলিক অণু গঠন করবে। মৌলিক অণু মানে হাইড্রোজেনের দুইটি পরমাণু একসাথে বন্ধন গঠন করবে। এই আমার হাতে রয়েছে আরেকটি হাইড্রোজেন পরমাণু। এই হাইড্রোজেন পরমাণু তার বাইরে একটি ইলেকট্রন, এর বাইরে একটি ইলেকট্রন। তো আমরা জানি হাইড্রোজেন দুটি ইলেকট্রন হলে সে স্থিতিশীলতা অর্জন করবে। এই হাইড্রোজেনটা আস্তে 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 এই হাইড্রোজেনের কাছে আসবে, এসে এই যে দেখো শেয়ার করতেছে। তার মানে এই হাইড্রোজেনের একটি এবং এই হাইড্রোজেনের একটি, এই দুইটি মাঝখানে ইলেকট্রন যুগল গঠন করলো। এখন এই হাইড্রোজেনের বাইরে কক্ষপথে দুইটি ইলেকট্রন হলো, এই হাইড্রোজেনের বাইরেও দুইটি ইলেকট্রন হলো। এইভাবে দুইটি হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে H2 অণু গঠন করে। এবার আমরা আরেকটি মৌলিক অণু গঠন নিয়ে আলোচনা করব। এবার আমি তোমাদেরকে দেখাবো O2 অর্থাৎ অক্সিজেন অণু কিভাবে গঠিত হয়। তো আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন অণুর মধ্যে দুটি একই পরমাণু অক্সিজেন বন্ধন গঠন করে। তো আমরা প্রথমে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দিব। তো আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস জানি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ 8কে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে 1s2 2s2 2p4, 8টি ইলেকট্রন। তো আমরা জেনেছি যে পি উপশক্তি স্তর 3টা অরবিটালে বিভক্ত হয়, অর্থাৎ পি অরবিটাল 3টি ভাগে বিভক্ত হয়। তার মানে পি 3টি ভাগে কিভাবে বিভক্ত হয়? একটা হচ্ছে px, একটা হচ্ছে py,
এবং আরেকটি হচ্ছে পিজেড। তাহলে এই 2p অরবিটাল 2b, এখন এই 2p উপশক্তি স্তর তিনটি অরবিটালে বিভক্ত হবে। একটি হচ্ছে 2px, একটু 2py, আর একটা হচ্ছে 2pz। পিতে কয়টি ইলেকট্রন ছিল? 4টা। এই 4টি ইলেকট্রন তিনটি অরবিটালে বিভক্ত হবে। কিভাবে? প্রথমটাতে 2টি, তারপরেরটাতে একটি একটি করে। কোন একটি পরমাণুর বন্ধন গঠন করার ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে সর্বশেষ কক্ষপথে দেখা যাচ্ছে যে অক্সিজেনের বাইরের কক্ষপথে 2, 2 এর 4, 5, 6, 6টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ অক্সিজেন স্থিতিশীল না। তো আমরা জানি যে কোনো একটা মৌলের যদি একাধিক কক্ষপথ থাকে তাহলে সেখানে 8টি ইলেকট্রন থাকলে সেই মৌলটি স্থিতিশীল হয়। তো আমাদের অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আর বাইরের কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে। এই 6টি ইলেকট্রনের মধ্যে 2টি হচ্ছে জোড় ইলেকট্রন এবং 2টি হচ্ছে কি বিজোড় ইলেকট্রন। তো আমরা এখন অক্সিজেনের ডায়াগ্রামটি আঁকার চেষ্টা করব। তো আমরা যদি অক্সিজেনের ডায়াগ্রাম আঁকি তাহলে দেখব যে অক্সিজেনের প্রথম কক্ষপথে রয়েছে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে রয়েছে 6টি ইলেকট্রন। 6টি ইলেকট্রনের মধ্যে 2টি জোড় ইলেকট্রন, 2টি জোড় ইলেকট্রনকে আমরা এখানে দিলাম আর 2টি বেজোড় ইলেকট্রনকে এই পাশে দিলাম, সুবিধা মতো অবস্থানে দিলাম। এখন এই অক্সিজেন পরমাণু আরেকটি অক্সিজেন পরমাণুর সাথে বন্ধন গঠন করবে, অর্থাৎ আরেকটা অক্সিজেন পরমাণু এখানে আসবে, আরেকটা অক্সিজেন পরমাণু যেটার প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন এবং শেষের কক্ষপথে 2টি জোড় ইলেকট্রন এবং 2টি বেজোড় ইলেকট্রন রয়েছে। আর এই দুটি অক্সিজেন পরস্পরের সাথে কিভাবে বন্ধন গঠন করবে? তো আমরা জানি যে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের বাইরের কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে, তার মানে এই অক্সিজেন পরমাণুটি স্থিতিশীল হতে গেলে তার বাইরে আরো 2টি ইলেকট্রন দরকার। এখন এই 2টি অক্সিজেন পরমাণু তাদের বাইরের যে বেজোড় ইলেকট্রনগুলো রয়েছে এগুলা দিয়ে পরস্পরের সাথে শেয়ার করবে। তো শেয়ার করলে তাহলে অক্সিজেন অণুটি গঠন কেমন হবে দেখো। এই যে প্রথম অক্সিজেন পরমাণুটা তুমি দেখো, যার প্রথম কক্ষপথে ছিল 2টি ইলেকট্রন আর শেষের কক্ষপথে ছিল 2টি জোড় ইলেকট্রন আর 2টি বেজোড়। এই বেজোড় দুটিকে আমরা এই পাশে সুবিধা মতো জায়গা দিলাম। এটা হচ্ছে প্রথম অক্সিজেন পরমাণুটি। এর সাথে আরেকটি অক্সিজেন পরমাণু যখন যুক্ত হবে, এখন এই অক্সিজেন পরমাণুটি এখানে আসবে, এসে তার বাইরে যে 2টি বেজোড় ইলেকট্রন রয়েছে সেই বেজোড় ইলেকট্রন দুটি এই অক্সিজেনের 2টি বেজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করবে। অর্থাৎ তার ডায়াগ্রামটা এরকম হবে, এটা হচ্ছে এই অক্সিজেন পরমাণুটি যার প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 2টি জোড় ইলেকট্রন ছিল, আর এই বেজোড় ইলেকট্রন দুটি এই অক্সিজেনের এই বেজোড় দুটির সাথে শেয়ার করতেছে। এখন দেখো তাহলে একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণুর সাথে 2টি করে মোট কয়টি ইলেকট্রন শেয়ার করতেছে? 4টি ইলেকট্রন শেয়ার করতেছে। এখন এই 4টি ইলেকট্রনের মালিক এই অক্সিজেন পরমাণু হবে, আবার এই 4টি ইলেকট্রনের মালিক এই অক্সিজেন পরমাণু হবে। তাহলে তুমি দেখো এখন প্রতিটি অক্সিজেন পরমাণু বাইরের কক্ষপথে কয়টি করে ইলেকট্রন অর্জিত হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই অক্সিজেন পরমাণুর বাইরে 8টি ইলেকট্রন হয়েছে এবং এই অক্সিজেন পরমাণুর বাইরেও 2, 4, 5, 6, 7, 8টি ইলেকট্রন হয়েছে। তার মানে 2টি অক্সিজেন পরমাণু বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জিত হওয়া মানে উভয় পরমাণু স্থিতিশীলতা অর্জন করেছে। তাহলে এইভাবে আমাদের গঠিত হয় O2 অণু। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি অক্সিজেন পরমাণু কয়টি করে ইলেকট্রন শেয়ার করেছে? 2টি করে 4টি ইলেকট্রন। এই 2টি দিয়ে একটি বন্ধন হয় এবং এই 2টি ইলেকট্রন দিয়ে আরেকটা বন্ধন হয়, অর্থাৎ 2টি অক্সিজেন পরমাণুর মধ্যে 2টি বন্ধন জোড় রয়েছে। তাহলে O2 অণুর বন্ধন গঠনটি চলো আমরা আরেকটু ভালো করে দেখি। তো দেখো এই হচ্ছে আমার একটা অক্সিজেন পরমাণু যার শেষের কক্ষপথে 2, 4, 6টি ইলেকট্রন রয়েছে এবং এই 6টি ইলেকট্রনের মধ্যে আমরা জানি যে 2টি জোড় ইলেকট্রন এবং 2টি বেজোড় ইলেকট্রন। এখন এরকম আরেকটি অক্সিজেন পরমাণু যদি এর সাথে বন্ধন গঠন করে তার গঠনটি কেমন হবে দেখো।
এই দেখো আমার কাছে আরেকটি অক্সিজেন পরমাণু রয়েছে। তো আমরা জানি যে এই অক্সিজেন পরমাণুর বাইরে দুটি বেজর রয়েছে, এই অক্সিজেন পরমাণুর বাইরে দুটি বেজর রয়েছে। তো আমরা সব সময় খেয়াল রাখবো কোন একটি মৌলের বাইরের কক্ষপথে যতগুলো বেজর ইলেকট্রন থাকবে তারা ততগুলো ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করবে। অর্থাৎ এই অক্সিজেন পরমাণু এসে এই দুটি এবং এই দুটি শেয়ার করবে। তাহলে দেখো পরস্পরের সাথে কয়টি ইলেকট্রন শেয়ার হচ্ছে, এইটি এই অক্সিজেনের বেজর ইলেকট্রন, এটি এই অক্সিজেনের 1 2 3 এবং 4। তাহলে এই দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে 4টি ইলেকট্রন শেয়ার করছে। আশা করি তুমি অক্সিজেনের অণুর বন্ধন গঠনটি ভালো করে বুঝেছো। তো আমরা একটি বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কোন একটি মৌলের বাইরের কক্ষপথে যতগুলো বেজোড় ইলেকট্রন রয়েছে সে যদি বন্ধন গঠন করতে চায়, সে যদি সমদ্বিজ বন্ধন গঠন করতে চায় তাহলে তাকে ততগুলো ইলেকট্রন শেয়ার করতে হবে। যেমনটি আমরা দেখিয়েছি এখানে অক্সিজেনের বাইরে দুটি বেজোড় রয়েছে, আরেকটি অক্সিজেন পরমাণুর সাথে বন্ধন গঠন করার জন্য তাকে দুটি ইলেকট্রন শেয়ার করতে হয়েছে। যদি কোনো মৌলের বাইরে 3টি বেজোড় ইলেকট্রন থাকে তাহলে সে কয়টি ইলেকট্রন শেয়ার করবে? 3টি ইলেকট্রন। তো আমরা এখন এমনই একটি মৌলিক অণুর গঠন দেখাবো যেখানে প্রতিটি মৌল 3টি করে ইলেকট্রন শেয়ার করতেছে। চলো দেখি। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে নাইট্রোজেন অণু কিভাবে গঠিত হয়। তো আমরা প্রথমে নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস দিব। আমরা যদি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ 1s2 2s2 2p3। তো আমরা জানি p উপশক্তি স্তর 3টি অরবিটালে বিভক্ত হয়, অর্থাৎ 1s2 2s2 2px 2py 2pz। তাহলে p তে কয়টি ইলেকট্রন ছিল? 3টি। এই 3টি এখন 3টি অরবিটালে বিভক্ত হবে, অর্থাৎ 2px এ 1 2py এ 1 এবং 2pz এ 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? প্রথম কক্ষপথে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে 2 3 4 5টি। দ্বিতীয় কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে। এই 5টি ইলেকট্রনের মধ্যে একটি হচ্ছে জোড় ইলেকট্রন এবং এই 3টি হচ্ছে বেজোড় ইলেকট্রন। এখন নাইট্রোজেন পরমাণু যদি আরো একটি নাইট্রোজেন পরমাণুর সাথে বন্ধন করে N2 অণু গঠন করতে চায় তাহলে প্রতিটা নাইট্রোজেন পরমাণুকে কয়টি করে ইলেকট্রন শেয়ার করতে হবে? 3টি করে, কেননা নাইট্রোজেনের বাইরে 3টি বেজোড় রয়েছে। তাহলে চলো এবার আমরা নাইট্রোজেন অণুর ডায়াগ্রামটি দেখি। তো নাইট্রোজেনের প্রথম কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি 2টি ইলেকট্রন, আমরা দ্বিতীয় কক্ষপথে দেখতে পাচ্ছি একটি জোড় ইলেকট্রন। একটি জোড়কে আমরা এই জায়গায় দিলাম, আর 3টি বেজোড়, একটা বেজোড় এখানে, 2টে বেজোড় এখানে, 3টে বেজোড় এখানে, সুবিধা মতো জায়গায় দিলাম। এর সাথে আরো একটি নাইট্রোজেন পরমাণু বন্ধন গঠন করবে। তাহলে নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে আমরা জানি যে একটি থেকে জোড় ইলেকট্রন আর 3টি হচ্ছে বেজোড়। এই একটা বেজোড় এখানে, এই একটা বেজোড় এখানে, এই একটা বেজোড় এখানে। এখন এই নাইট্রোজেন পরমাণু দুটি যদি পরস্পরের সাথে সমদ্বিজ বন্ধন গঠন করতে চায় তাহলে এর 3টি বেজোড় ইলেকট্রন এর 3টি বেজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করবে। তাহলে N2 অণুর চিত্রটি কেমন হবে দেখি আমরা। নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আর দ্বিতীয়টির একটি জোড় এবং 3টি বেজোড়। 3টি বেজোড়কে আমি এই সাথে রাখলাম সুবিধাজনক অবস্থায়। এখন এর সাথে যদি আরো একটি নাইট্রোজেন পরমাণু বন্ধন গঠন করে তাহলে এটা হচ্ছে ওই নাইট্রোজেনের বাইরের কক্ষপথ আর এটা হচ্ছে ওই নাইট্রোজেনের ভিতরের কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে আমি জানি যে একটি থেকে জোড় ইলেকট্রন আর 3টি বেজোড়। এই 3টি বেজোড় ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করবে। তাহলে দেখো, তাহলে 2টি নাইট্রোজেন পরমাণু পরস্পরের সাথে মোট কয়টি ইলেকট্রন শেয়ার করতেছে? 1 2 3 4 5 6টি ইলেকট্রন। এইভাবে আমাদের N2 অণু গঠিত হয়। এখন তুমি দেখো, যদি এই 6টি ইলেকট্রনের মালিক এই নাইট্রোজেন পরমাণু হয় তাহলে এই নাইট্রোজেনের বাইরে কক্ষপথে কয়টি ইলেকট্রন হলো? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ ওই নাইট্রোজেনের বাইরেও 8টি ইলেকট্রন হয়েছে। এই নাইট্রোজেন পরমাণুর বাইরেও 1 2 3 4 5 6 7 8টি ইলেকট্রন হয়েছে, অর্থাৎ প্রতিটি নাইট্রোজেন পরমাণু স্থিতিশীলতা অর্জন করেছে। এখন N2 অণুর গঠন যদি আমি ভালো করে দেখি তাহলে দেখব যে এখানে এই একটা বন্ধন জোড়, এই একটা বন্ধন জোড়, এই একটা বন্ধন জোড়, মোট 3টি বন্ধন জোড় রয়েছে।
তার মানে নাইট্রোজেন দুইটি পরমাণু পরস্পর তিনটি তিনটি বন্ধনের মাধ্যমে N2 অণু গঠন করে। তো আমরা আজকে সমযোজী বন্ধনের মাধ্যমে কিভাবে মৌলিক অণু গঠিত হয় সেটি নিয়ে আলোচনা করলাম। আশা করি মৌলিক অণু গঠন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। মৌলিক অণু গঠন প্রক্রিয়া নিয়ে তোমরা একটি বিষয় খেয়াল রাখবা, যে দুইটি একই পরমাণু হতে হবে এবং একই পরমাণুর মধ্যে কয়টি ইলেকট্রন শেয়ার করবে সেটি ডিপেন্ড করবে তার সর্বশেষ কক্ষপথে কয়টি বেজোর ইলেকট্রন রয়েছে। যদি একটি বেজোর থাকে তাহলে একটি করে ইলেকট্রন শেয়ার করবে, যদি দুইটি বেজোর ইলেকট্রন থাকে দুটি করে ইলেকট্রন শেয়ার করবে, আর যদি তিনটি বেজোর ইলেকট্রন থাকে তাহলে পরস্পরের মধ্যে তিনটি করে ইলেকট্রন শেয়ার হবে। তো আজকে আমি তিনটা উদাহরণ দেখিয়েছি যেখানে একটি ইলেকট্রনের মাধ্যমে কিভাবে মৌলিক অণু গঠিত হচ্ছে, দুটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিভাবে মৌলিক অণু গঠিত হচ্ছে, এবং তিনটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিভাবে মৌলিক অণু গঠিত হয়েছে দেখিয়েছি। তো আজকে এই পর্যন্তই। এরপরে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।